আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আজ আমি পাঠ করছি প্রবীর কুমার গোস্বামী ওরফে শ্রী পারাবতের লেখা বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস আমি সিরাজের বেগম। পরদিন বেগম সাহেবা ডেকে পাঠালেন। ভয়ে ভয়ে যাই, কারণ তিনি কোনোদিনই ডেকে পাঠান না। ডেকে পাঠাবার অর্থ তাই এখানে খুব সুস্পষ্ট। বেগম সাহেবা সম্ভবত জারিয়ার ধৃষ্টতার জন্য শাস্তি দিতে প্রস্তুত হয়ে বসে রয়েছেন। ভবিষ্যৎ নবাবকে ছলনা করেছি বলে আমার শাস্তি, কিন্তু আল্লাহ তো জানেন ছলনা আমি করিনি। সিরাজ যদি আজ বলে তার দুর্বল মুহূর্তে কৌশলে তার মুখ দিয়ে বেগম হবার স্বীকৃতি আদায় করে নিয়েছি, তাহলে মরতেও আপত্তি নেই, সে মৃত্যু যত ভয়ঙ্করই হোক না কেন। কিন্তু সে কি এ কথা বলতে পারে? কাল তার চোখ মুখ দেখে তো সেরকম মনে হয়নি। ধীরে ধীরে বেগম সাহেবার ঘরে প্রবেশ করি। এই যে লুৎফা, এসো। তার আহ্বান আমাকে নাড়া দেয়। এ নাম তিনি কি করে জানলেন? সিরাজের দেওয়া নাম সে ছাড়া তো কেউ জানে না, কেউ শোনেও নি। তবে কি সত্যি সে সব কিছু বলে দিয়েছে? বেগম সাহেবা কি বিদ্রূপ করছেন? দুরাশাকে মনে স্থান দিয়েছি বলে ব্যঙ্গ করছেন? একদিনের বেগমগিরি আজ তিনি খতম করবেন? আমার গতি থেমে যায়, মাথাটা আপনা হতে নুয়ে আসি। ও কি, থামলে কেন? আমার সিরাজের বেগম সাহেবাকে যে দেখতে স্বাদ হয়েছে, কাছে এসো, চোখ ভরে দেখি। মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হয়। কি কুক্ষণে যে কাল আড়ি পেতেছিলাম, অমন দুঃসাহস কেন যে হয়েছিল! সোফিয়ার মুখ দেখে ওঠার ফল যে এত সুদূর প্রসারী হতে পারে কল্পনা করিনি। আমি কেঁদে ফেলি। ও কি, ছি, কাঁদছো কেন লুৎফা? কাছে এসো, তোমাকে একটু ভালো করে দেখবো যে। এমন দিনে কি কাঁদতে হয়? এ শর্ত ঠাট্টা বিদ্রুপের নয়, এতে যে সত্যি আগ্রহ আর মমতা মাখানো। ধীরে ধীরে চোখ তুলি। চোখের জলে বেগম সাহেবার মুখ ঝাপসা দেখা যায়। ওড়না দিয়ে জল মুছে ফেলি। দেখি বেগম সাহেবা অধীর আগ্রহে আমার দিকে চেয়ে রয়েছেন। তাঁর কাছে গেলে তিনি পালঙ্কের এক পাশে বসতে বললেন। এতখানি সম্মান জারিয়াকে তিনি কখনো দেন না। ঠাট্টা করেও নয়। বুঝলাম আমার জীবনের এক মহা সন্ধিক্ষণ আজ। আমি সত্যিই বেগম। বেগম সাহেবার পাশে বসে, এতদিন সত্যি বড় হয়েছ তাহলে? তিনি আমাকে দু বাহু দিয়ে বেষ্টন করেন। ভীষণ লজ্জিত হই। বেগম সাহেবার দিকে চাইতে পারি না। অত লজ্জা কেন? সিরাজের বেগমের সঙ্গে একটু তামাশাও করতে পারবো না? তবে কার সঙ্গে করব? সিরাজ যে আমার নাতি। সাহস হলো তাঁর গলায়। বললাম, এরকম ঠাট্টা তো আগেও করতেন বেগম সাহেবা। আগে থেকে যে জানতাম তুমি সিরাজের বেগম। সে কি? হ্যাঁ লুৎফা, হারেমে বেগম অনেক দেখেছি। সিরাজের তো এমন বেগম হলে চলবে না। তার এমন একজন দরকার যে তার জীবনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে থাকবে, নইলে সিরাজের যে মঙ্গল নেই। ও বড় জেদি, বড় দুঃসাহসী, বড় অবুঝ। তুমি ওর ভার নাও। হারেমের বেগমের মতো করে নয়, ওর জীবনের সঙ্গে তুমি মিশে এক হয়ে যাও। বেগম সাহেবার গলা ভারী হয়ে ওঠে, চোখ দুটো চকচক করে। আনন্দে আমার মনের দুকুল প্লাবিত হয়ে যাচ্ছিল। বললাম, তাই হবে বেগম সাহেবা। আমিও হারেমের বেগম হতে চাই না। লোক চিনতে আমার ভুল হয় না লুৎফা। আমি তোমাকে চিনি। আজ বুঝলাম কেন তাঁর আমার উপর অহেতুক পক্ষপাতিত্ব ছিল। আমার রূপের জন্য নয়, আমার বয়সের জন্যও নয়। আগে থেকেই আমি তাঁর আদুরে নাতির বেগম হিসাবে নির্বাচিত হয়েছিলাম। তাই তাঁর নিজের কক্ষের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ সময় আমাকে ঘোরাফেরা করতে দেখেও তিনি কোনোদিন কিছু বলেননি। সিরাজ যে তোমাকে চিনে নিতে পেরেছে, এতেই আজ আমার সবচাইতে বেশি আনন্দ।
আমি বললে সে হয়তো শুনতো না। তাকে যা বলা হয় করে ঠিক তার বিপরীত। কিন্তু এখন বুঝলাম সেও মানুষ চেনে। আমার জন্য স্বতন্ত্র কক্ষ নির্দিষ্ট হলো। সেখানে গিয়ে দেখি থরে থরে সাজানো রয়েছে বহুমূল্য পোশাক। এতদিনে জারিয়ার বেশ ছেড়ে ফেলি। সিরাজের পছন্দ হতে পারে এমন একটা পরিচ্ছদ বেছে নিয়ে পড়ি। আনন্দে কক্ষের চারিদিকে ঘুরে বেড়াই। আরশির সামনে নানাভাবে দাঁড়িয়ে নিজের রূপ যাচাই করি। মেহেন্দি রঙে আঙুল রাঙিয়ে তুলি, চোখে এঁকে নিই সুরমা। কে বলে আমি জারিয়া? নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমি যে বড় ছোট। হোসেন কুলি খাঁ ঠিকই বলেছিলেন, আমি ছোট। বেগম সাহেবাও যখন তখন সে কথা বলেন, এখনো হয়তো মনে মনে বলেন। দরজার কাছে এগিয়ে যাই, উঁকি দিয়ে বাইরে চেয়ে দেখি আশেপাশে কেউ আছে কিনা। দরজা বন্ধ করে দিয়ে আবার আরশির সামনে গিয়ে দাঁড়াই। সমস্ত পোশাক খুলে ফেলি। আরশির ভেতরে আমার প্রতিবিম্বের দিকে অনেকক্ষণ চেয়ে থাকি। আমি ছোট, সত্যিই ছোট। আমি হামিদার মতো নই, আমি ঘাসেটির মতো নই, এমনকি সোফিয়ার মতোও আমি নই। কি করে তাড়াতাড়ি বড় হব কে বলে দেবে? সোফিয়াকে জিজ্ঞেস করব কি? কিন্তু সে যদি বিদ্রূপ করে, তার চোখের সামনে বেগম হয়েছি বলে মনে মনে সে নিশ্চয়ই আমাকে হিংসে করবে। যদি এমন কোনো পথ বলে দেয় যাতে আমার ক্ষতি হয়, কিন্তু সে তো এখনো জানে না, প্রাসাদের কেউই জানে না। মনে মনে ভয় হয়, আমি ছোট বলে সিরাজ হয়তো আমাকে অবহেলা করবে, পরিত্যাগও করতে পারে। শেষে সোফিয়ার কাছে যাওয়াই স্থির করলাম। কিন্তু তার কাছে যেতে হলে জারিয়া সেজে যেতে হবে। ঘরের একপাশে ছেড়ে রাখা পোশাক পরে রয়েছে, সেগুলো তুলে নিলাম। বড় তুচ্ছ বলে এখন মনে হয় এ পোশাককে। পরতে ইচ্ছে হয় না, তবু পরতে হবে। নিজের স্বার্থের জন্যে আবার জারিয়া সাজতে হবে। দরজায় ধাক্কা শুনি। সিরাজ এসেছে বোধহয়। জারিয়ার পোশাক একপাশে লুকিয়ে রেখে তাড়াতাড়ি আবার নতুন পরিচ্ছদ পরে নিই। দরজা খুলি। ঘাসেটি বেগম দাঁড়িয়ে। আশ্চর্য, ঠিক আমারই পোশাকের মতো রঙের মসলিনে তার অঙ্গ আবৃত। আমার দিকে চেয়ে তার চোখ জ্বলে ওঠে। আমি মনে মনে হাসি। এতদিনের অত্যাচারের উচিত প্রতিফল পাবে সে। সে জানে না আমি সিরাজের বেগম। তার মুখ রাগে লাল হয়ে ওঠে, চিৎকার করে, বেগম সাজার শখ হয়েছে? লুকিয়ে লুকিয়ে বেগম সাজা হচ্ছে? চপেটাঘাত করে সে আমার গালে। গালে 5 আঙুলের দাগ বসে গেলেও কিছু বলি না তাকে। দেখা যাক আজ কত দূর ওঠে। এতদিন ঘরখানা মাঝে মাঝে ঘাসেটি ব্যবহার করত। কেন ব্যবহার করত সে খবরও জানতে আর বাকি নেই। ঘরখানা একটু নিরিবিলিতে বলে সে হোসেন কুলি খাঁর সেবা করত এখানে। সোফিয়া নিজে আমাকে বলেছে সেদিন। কি করছিলি এখানে? একটু সাজগোজ করছিলাম। সে তো দেখতেই পাচ্ছি। আমার পোশাক কেন পরেছিস? এত স্পর্ধা? আর এক চপেটাঘাত। বুঝলাম সহজে ছাড়বে না। আমার মাথায় আগুন জ্বলছিল, তবু সহ্য করলাম। যদি লাথি দিতে আসে পালাতে হবে, নইলে বেগমগিরি আমার আজই শেষ হবে। ঘরের রাশিকৃত পরিচ্ছদ দেখিয়ে বলি, ওগুলো সবই কি আপনার বেগম সাহেবা? বিস্মিত হয়ে ঘাসেটি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে সব নাড়াচাড়া করে। আপন মনে বিড়বিড় করে কি যেন বলে। তারপর আমাকে প্রশ্ন করে, এসব কোথা থেকে পেলি? সব বেগমের ঘর থেকে একখানা করে চেয়ে এনেছি। তারা দিলে? দেবে না কেন? আমাকে সবাই স্নেহ করেন যে। ঘাসেটি যেন বোবা হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আমার গাল জ্বলে যাচ্ছিল, বোধহয় রক্ত ফুটে বার হচ্ছে। তবু ঘাসেটির মুখ দেখে কৌতুক অনুভব করছিলাম। হঠাৎ সে চেঁচিয়ে ওঠে, কিন্তু আমার এই ঘরে কেন এসেছিস? এ ঘর আপনার? তা তো জানা ছিল না। আমি জানতাম দক্ষিণ পশ্চিমের ঘরখানাই আপনার। তর্ক হচ্ছে? আমার সঙ্গে তর্ক? দূর হয়ে যায় এখান থেকে। সে এসে আমার চুল চেপে ধরে। যাচ্ছি বেগম সাহেবা। হোসেন কুলি খাঁ কি আবার এসেছেন? কি বললি? বলছি হোসেন কুলি খাঁ কি ঢাকা থেকে আবার মুর্শিদাবাদে এসেছেন?
ঘসেটি থ হয়ে যায়, কি বলবে ভেবে পায় না। তার দৃষ্টি দেখে মনে হয় যেন আমাকে সে গিলে খাবে। আমি বলি, অমন করে তাকাবেন না বেগম সাহেবা, ভীষণ ভয় পাই আমি, কিন্তু এমন ঘন ঘন যাতায়াতে অর্থেরই অপচয় হয়, কোনো কাজ হয় না। এবারে ঘাসটি উন্মত্ত হয়ে ওঠে। বুঝলাম পালাতে না পারলে এখানেই আমার জীবন শেষ। সে যেভাবে আমার মাথার চুল ধরে রয়েছে, ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু বেশিক্ষণ দেরি করাও উচিত নয়। মাথায় বুদ্ধি খেলে গেল। সুরসুরিতে ঘাসেটির বড্ড ভয় আছে বলে জানি। বাঁ হাত দিয়ে তাকে সুরসুরি দিই। ছিটকে দূরে সরে যায় সে। এক মুহূর্ত বিলম্ব না করে বেগম সাহেবার ঘরের দিকে ছুটতে থাকি। তিনি ছাড়া আমাকে রক্ষা করার দ্বিতীয় কোনো লোক নেই এখন। আর আর একজন পারে, সে এখনো নবাব মহলের বাইরে রয়েছে। বাইরে না থাকলে এতক্ষণে অন্তত আমার কাছে একবার আসতো। ঘাসেটি আমার পেছনে পেছনে বেগম সাহেবার ঘরে গিয়ে উপস্থিত হয়। সে ফেটে পড়ে, বলে, অনুগ্রহ দেখিয়ে জারিয়াদের মাথায় তুলেছো তুমি, পায়ের তলায় না রাখলে ওরা কখনো ঠিক থাকে? এদের কিভাবে সিধে রাখতে হয় আজ তোমাকে দেখাবো। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের বেগম হয়েও এতদিনে এটুকু শিখলে না? কি করেই বা শিখবে? সাধারণ লোকের বিবি ছিলে, হঠাৎ বেগম হয়েছে তো। বাজে কথা থাক, কি হয়েছে বলো। কি হয়েছে? ওর দিকে চেয়ে দেখো, কেমন অপসরী সেজেছে। ও অপসরী সাজায়, তোমার কি এসে যায়? তা তো বলবেই, দাসী বাদী সব বেগম সেজে বসে থাকবে। চমৎকার, এই না হলে বাংলার বেগম। উপদেশ দিও না ঘাসেটি। বেগম সাহেবার ধৈর্যচ্যুতি ঘটেছে বোঝা গেল। তোমার পেয়ারের জারিয়া আমার গায়ে হাত তুলেছে। সত্যি লুৎফা? না বেগম সাহেবা, ওকে সুড়সুড়ি দিয়ে পালিয়ে এসেছি, নইলে উনি আমাকে মেরে ফেলতেন। কেন? উনি আমার ঘরে গিয়ে আমাকে দূর হয়ে যেতে বলেন। আমি কেন তা যাব? তাতেই ওর রাগ। হোসেন কুলিখার কথা ইচ্ছে করেই উল্লেখ করলাম না। বিপদে পড়লে সেটাকে শেষ অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তুলে রাখলাম। তাই নাকি? আর তুমি তা সহ্য করলে লুৎফা? কাউকে হুকুম করলে না কেন, যাতে ঘাসেটিকে বার করে দেয় ঘর থেকে? বেগম সাহেবা রীতিমতো উত্তেজিত। তুমি বলছো কি মা? ঘাসেটির চোখ বিস্ফারিত। ঠিকই বলছি। ভবিষ্যৎ বাংলার বেগমের ঘরে ঢোকা তোমার পক্ষে ধৃষ্টতা। লুৎফা তোমাকে অপমান না করে দয়া দেখিয়েছে। ঘাসেটির মুখের অবস্থা দেখে আমারই লজ্জা হলো। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারে না। কেমন যেন একটা অসহায় ভাব। আমি গিয়ে তার হাত ধরি। থাক, ঢের হয়েছে, ছেড়ে দাও। সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, একটা কথা বলি মা, ভবিষ্যৎ বাংলার নবাব এত সহজে ঠিক হয় না। ঘাসেটি, বেগম সাহেবা অস্বাভাবিক জোরে চেঁচিয়ে ওঠেন। তোমার ধমকে বাংলাদেশ কাঁপতে পারে, কিন্তু ঘাসেটি কাঁপবে না। তার ঔদ্ধত্যে আমার রাগ হয়। বলি, বেগম সাহেবার ধমকে না কাঁপতে পারেন, কিন্তু আমি আপনাকে কাঁপিয়ে ছেড়ে দিতে পারি ঘাসেটি বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে সে তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যায়। বেগম সাহেবা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলেন, ব্যাপার কি লুৎফা? তোমার কথায় ও এমনভাবে পালিয়ে গেল কেন? আজ আমাকে কিছু বলতে আদেশ করবেন না বেগম সাহেবা। যদি কোনোদিন প্রয়োজন হয় আমি নিজে থেকেই বলবো। বেশ, তাই বলবে। বেগম হয়েছি বলে আমার প্রিয় গবাক্ষ পরিত্যাগ করিনি। বেগম হয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাকা আমার ধাতে নেই। তাই দিনের মধ্যে কতবার যে মহলের নির্জন স্থানে গিয়ে দাঁড়াই তার ঠিক ঠিকানা নেই। সিরাজ আবার যুদ্ধে গিয়েছে। এবারে বর্গীদের একেবারে শেষ করে আসবেন প্রতিজ্ঞা করে নবাব যাত্রা করেছেন তাঁর নাতিকে সঙ্গে নিয়ে। বর্গীদের দুঃসাহস সীমা ছাড়িয়েছে। জগৎ শেঠের মধুগড়ের অগাধ জলরাশি না থাকলে বাংলার ধন দৌলত রক্ষা পেত না। নবাবের সাময়িক অনুপস্থিতির সুযোগে বর্গীরা কাশিম বাজার অবধি চলে এসেছিল। মধুগড়ের জলের মধ্যে ফেলা হলো দেশের যত মণি মুক্তা হীরে জহরত আর সোনাদানা। তাতে নিঃস্ব হলো বাঙালি বণিকেরা। তবু শোনা যায় অনেকের ধনরত্ন আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
অতল জলরাশির কোথায় গিয়ে যে লুকিয়েছে তার হদিশ নেই। বর্গিরা যে একেবারে খালি হাতে ফিরে গিয়েছে তাও নয়, সামনে যা কিছু পেয়েছে তুলে নিয়ে গিয়েছে। সিরাজ নেই, শূন্য মনে দাঁড়িয়ে আছি, চেয়ে থাকি দূরে এমতাজ মহলের গম্বুজের চূড়ার অস্তমিত সূর্যের রক্তবর্ণ রশ্মির দিকে। হঠাৎ নিচে বাগিচার দিকে আমার দৃষ্টি পড়ে। চামেলি গাছের আড়ালে দাঁড়িয়ে সোফিয়া আর মোহাম্মদ প্রেমালাপ চলেছে। সোফিয়া বেগম হবার দুরাশা ছেড়েছে দেখছি। বেচারা নিরাশ্রয় মোহাম্মদকে বেগম সাহেবাই আশ্রয় দিয়েছেন। লোকটিকে আমার ভালো লাগে না। স্পষ্ট করে বলতে গেলে তাকে দেখে আমার ভয় হয়। কেমন একটা ক্রূর দৃষ্টি তার চোখে। কেন যে বেগম সাহেবা তাকে আশ্রয় দিয়েছেন জানি না। সোফিয়া শেষে মোহাম্মদকে হৃদয় দিল, আর লোক পেল না। বেগম সাহেবাকে বলতে হবে সব ঘটনা। দুজনের শাদি দিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব। শাদি হলে আর তারা মহলে থাকতে পারবে না। সোফিয়ার জন্য একটু কষ্ট হবে, কিন্তু মোহাম্মদ তো বিদায় নেবে। সিরাজ মোহাম্মদকে বড় বেশি পছন্দ করে। সে অসন্তুষ্ট হবে ভেবে আমি কিছু বলতে পারি না। হয়তো ভাববে তার সব ব্যাপারেই নাক গলাতে চেষ্টা করি। সিরাজের কোনো দোষ নেই, সে তোষামোদ পছন্দ করে। তোষামোদের ক্ষমতা মোহাম্মদের অদ্ভুত। অমন যে কর্কশ স্বভাব, কিন্তু বেগম সাহেবা আর সিরাজের কাছে একেবারে ভিজে বেড়ালটি। কেমন গলে পড়া ভাব। যে মানুষ এত সহজে তার ভুল পাল্টাতে পারে সে কখনো ভালো হয় না, হতে পারে না। সন্ধে হয়ে আসে। এমতাজ মহলের গম্বুজ ঝাপসা হয়ে গিয়েছে। মহলের চারিদিকের বাতি জ্বলে উঠেছে। নিজের ঘরে ফিরে যাব। নরম বিছানার ওপর গা এলিয়ে দেব এখন। সিরাজ এ সময় হয়তো যুদ্ধ করছে, কিংবা শিবিরের মধ্যে বসে দাদুর সঙ্গে সারাদিনের যুদ্ধ সম্বন্ধে তার আলোচনা চলছে, কিংবা বোধহয় আহত, কিংবা আমার সারা দেহ শিউরে ওঠে। এমন অশুভ চিন্তা মাথায় আসে কেন? বাংলার ভবিষ্যৎ নবাব যুদ্ধক্ষেত্রে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো গৌরবের। যুদ্ধ করে দেশের শত্রুকে বিতাড়িত করবে, প্রজাদের মঙ্গলের জন্য জীবন পণ করবে, তবেই তো আদর্শ নবাব। তবে কেন নানা আশঙ্কায় মনটা ভরে ওঠে। যত ভাবি কোনো চিন্তা করব না, ততই যেন হাজার চিন্তা মাথার মধ্যে জট পাকায়। একা থাকবো না, তার চেয়ে কোনো জারিয়াকে সঙ্গে নিয়ে আমার ঘরে যাই। তার সঙ্গে দুদণ্ড কথা বলে সময় কাটাই। এখন তারা আর আমায় অবহেলা করে না। আমাকে সন্তুষ্ট রাখার জন্য তাদের মধ্যে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ঘাসেটির প্রতিপত্তি এই কয়দিনেই অনেকটা কমে গিয়েছে। বেগম সাহেবা, পেছনে ফিরে দেখি হামিদা দাঁড়িয়ে। কি হামিদা? ঘাসেটি বেগমের ঘরে যাবার কি সময় হবে আপনার? তিনি ডাকছেন। হামিদা ঘাড় নাড়ে। চলো। ঘাসেটি ছুটে এসে আমার হাত ধরে অভ্যর্থনা জানায়। বুঝলাম সে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। কিন্তু কেন? তার এ পরিবর্তন একটু অস্বাভাবিক নয় কি? ঘরে এসো লুৎফা। তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কিছু মনে করনি তো? না। জবাবটা সংক্ষিপ্ত। এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না, কারণ মনের মধ্যে তখন হাজার জিজ্ঞাসা। পালঙ্কের ওপর বসিয়ে ঘাসেটি নিজের হাতে এক পাত্র শরবত এনে দেয়। এতটা সৌজন্যের জন্য প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি হাত থেকে পাত্রটি নিয়ে বলি, কেন মিছিমিছি ব্যস্ত হচ্ছেন? গরম পড়েছে তাই ওটুকু তোমার জন্য আনিয়েছি। শরবত আমি খাই না। ঘাসেটির পক্ষে কিছুই অস্বাভাবিক নয়। পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে। কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করি। তবে থাক। তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে অপমানিত বোধ করছে। দুদিন আগে যে সবচেয়ে অবহেলিত একজন কৃতদাসী মাত্র ছিল, আজ সিরাজের অনুগ্রহে সে ঘাসেটিকে নিজের হাতে দেওয়া শরবত পর্যন্ত প্রত্যাখ্যান করে। এ কি কম বেয়াদবি? আমাকে কেন ডেকেছিলেন? শরবতের পাত্রটা একপাশে রেখে বলি, এমনি গল্প করার জন্যে। তোমার কি সময় নেই? আছে। মনে মনে ভাবি, শুধু গল্প করার জন্য ডেকে আনার পাত্রী তুমি তো নও। নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। তবে সেই উদ্দেশ্য সহসা প্রকাশ করবে না ঘাসেটি। ধীরে ধীরে ভাঙবে। আমি অপেক্ষা করি। সে আমার সামনে এসে দাঁড়ায়। নিজের গলা থেকে একটা বহুমূল্য মুক্তার হার খুলে নিয়ে আমার গলায় পরিয়ে দেয়। এ কি করলেন? আমি আপত্তি করি। তোমায় দিলাম। সিরাজ আমার স্নেহের পাত্র লুৎফা।
তোমাকে তাই স্নেহ করি। সেদিন তোমার পরিচয় পাইনি তাই অমন ব্যবহার করেছিলাম। কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি বেগম সাহেবা। সে তোমার মহত্ব। এই মালা তোমার প্রতি আমার স্নেহের নিশানি হয়ে থাক। বেগম সাহেবা অশেষ দয়া। মুখে বললেও মনে মনে দস্তুর মতো চঞ্চল হয়ে উঠি। ভাবি কতক্ষণে উঠতে পারবো। ঘাসেটি অনেক কথাই বলে চলে, বুঝতে কষ্ট হয় না সবকিছুর উদ্দেশ্য একটাই, আমাকে তোয়াজ করা। ছোট ছোট কথায় আমিও সাধ্যমতো জবাব দিয়ে যাই। সেদিন তুমি ও কথা বললে কেন লুৎফা? আমার মনে বড় লেগেছে। বুঝতে পারি এতক্ষণে আসল কথায় আসছে। কি কথা? অবাক হবার ভান করি। বেগম সাহেবাকে আপনি ওভাবে বললেন বলে আমার রাগ হয়েছিল, সেজন্য আজ ক্ষমা চাইছি। না না, ক্ষমা কেন? কাঁপাতে তো পারোই আমাকে। ভবিষ্যৎ বাংলার খাস বেগমের সেটুকু ক্ষমতা থাকবে না? অত ভেবে বলিনি। তবে কেন বলেছিলে? কথার প্যাঁচে হাঁপিয়ে উঠি। স্পষ্ট করে বলাই স্থির করলাম। ঘাসেটির ঘরে যেন বাতাস বয় না। পুঞ্জীভূত পাপ আর অনাচার বহুকাল ধরে বাসা বেঁধে এ ঘরের বাতাসকে দূষিত করে দিয়েছে। তার সুন্দর মুখেও অনাচারের ছাপ, তার ছন্দায়িত দেহে উচ্ছৃঙ্খলতার শ্লথতা। বলি, হোসেন কুলি খাঁর সঙ্গে আপনার সম্পর্ক কি তা আমার অজানা নয় বেগম সাহেবা। আমার চোখই তার সাক্ষী। যেদিন আপনাকে মহলের সেই নির্জন জায়গায় গড়াগড়ি যেতে দেখে তুলে ধরতে চেয়েছিলাম, সেদিন দুহাত দূরের এক অন্ধকার কোণ থেকেই সব দেখেছিলাম। কাউকে এ কথা বলিনি, বলবো না। কিন্তু আপনাকে এই প্রতিজ্ঞা করতে হবে যে সিরাজের অমঙ্গল চিন্তা আপনি করবেন না। ঘাসেডির মুখ সাদা হয়ে যায়। সে ভেতরে ভেতরে ভীত হয়ে পড়ে। আমার হাত দুটো তার দু হাতে তুলে নিয়ে বলে, বেশ, তাই হবে। বর্গী সেনাপতি এতদিনে নিহত হয়েছে। কৌশলে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কোন কৌশল অবলম্বন করা হয়েছিল সে কথা নবাব বললেন না। বেগম সাহেবার শত অনুরোধেও তিনি চুপ করে থাকলেন। তার মুখ ব্যথায় থমথম করছে। যুদ্ধ জয় করেও জয়ের আনন্দ নেই মুখে। প্রতিবার যুদ্ধের পর এসে পুরো একটা দিন বেগম সাহেবার সঙ্গে অতিবাহিত করেন তিনি। এবারে ফিরে এসে সোজাসুজি চেহেন সেতুনে চলে যান। বেগম সাহেবা আমাকে ডেকে পাঠালেন। বললেন, সিরাজকে একটা কথা জিজ্ঞাসা করবে লুৎফা? আমি জিজ্ঞাসা করেছি বেগম সাহেবা। তিনিও কিছু বললেন না। ও, তুমি জানো দেখছি। তিনি চিন্তায় ডুবে যান। নবাব আলীবর্দীর এমন পরিবর্তন নাকি বহুদিন হয়নি। বেগম সাহেবা বললেন, গিরিয়ার যুদ্ধের পর যখন তিনি মাসনাদ দখল করেন তখন একবার এমন হয়েছিল। সরফরাজ ছিলেন ওর প্রভু। তার অধীনে উনি সামান্য একজন কর্মচারী ছিলেন মাত্র। তাই প্রজাদের সমর্থন পেয়েও প্রভু হত্যার অপরাধ বোধ ওর ঘাড়ে ভূতের বোঝার মতো বহুদিন চেপেছিল। আমি অনেক বুঝিয়ে সে বোঝা ঘাট থেকে নামিয়েছিলাম। নবাব আলীবর্দী খুব ধর্মভীরু, তাই বর্গী সেনাপতিকে হত্যা করে আবার আগের মতো তিনি মনমরা হয়ে পড়েছেন। সিরাজও কিছু বলতে অস্বীকার করেছে শুনে বেগম সাহেবা একেবারে ভেঙে পড়েন। আতঙ্কগ্রস্ত হন তিনি। সিরাজও তার দাদুর রোগ পেয়েছে। এ ভালো নয় লুৎফা। ওকে তুমি শক্ত করে তোলো। এই বয়সে অমন ভাবপ্রবণ হলে তো চলবে না। আমি চেষ্টা করব বেগম সাহেবা। শুধু চেষ্টা নয়, এ কাজ তোমাকে করতেই হবে। আচ্ছা। মুখে তাঁর কথায় সায় দিলেও মনে মনে আমি সিরাজকেই সমর্থন করি। যুদ্ধে মানুষ মারা এক কথা, কিন্তু হীন ষড়যন্ত্রকে আমিও যে ঘৃণা করি। কি করে সিরাজকে আমি শক্ত করব? তার চেয়ে সে নবাব আলীবর্দীর মতো উপযুক্ত হোক। আল্লাহর কাছে প্রার্থনা করি দাদুর রোগই সে পাক। এ রোগ যার আছে সেই তো প্রকৃত বীর। আলীবর্দী বীর বলেই তাঁর মুখ আজ এত বিষণ্ণ। বর্গীদের মাজা ভেঙে দিয়ে তাঁর মনে আজ বিন্দুমাত্র আনন্দ নেই। সিরাজও যেন অমন হয়, নইলে আল্লাহ নিজেই যে লানত করবেন তাকে। তিনি তো অন্যায় অবিচার সহ্য করেন না। নিজের ঘরে ফিরে গিয়ে দেখি সিরাজ সেখানে বসে রয়েছে। তার স্বাভাবিক স্ফূর্তিভাব নেই। কাছে এগিয়ে গেলেও সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল না। আমার মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কি হলো তোমার? না, কিছু না। ধরা পড়ে গিয়ে লজ্জিত হয়েছে। একে পুরুষ মানুষ, তার উপর নবাবের উত্তরাধিকারী।
তার কি কোনো দুর্বলতা প্রকাশ পাওয়া উচিত? নিজের বেগমের সামনেও নয়। তবু মাঝে মাঝে তার মনকে অরক্ষিত অবস্থায় এনে আমার কাছে হাজির করে। তাতেই আমার সুখ, আনন্দ। সে নবাবজাদা হয়ে আমার কাছে আসে না, আসে সিরাজ হয়ে, শুধু সিরাজ। তোমার সেই সহযাত্রী কোথায়? প্রশ্ন করি আমি। কার কথা বলছো? মোহাম্মদ। সহচরী বটে, কিছুতেই আমার সঙ্গ ছাড়ে না। তাড়িয়ে তো দিতে পারি না, একটু ধমক দিলেই চোখ ছলছল করে ওঠে। কুমিরের অশ্রু। অস্ফুট স্বরে বলি। কি বলছো? না, কিছু না। তোমাকে বড় মনমরা দেখাচ্ছে। কই, না তো। মনমরা হওয়াই স্বাভাবিক। তুমি বীর, তাই এমন হয়েছে। কি বললে লুৎফা? সে আমার কথায় চমকে ওঠে। বর্গী সেনাপতিকে কৌশলে হত্যা করে তুমি আর তোমার দাদু দুজনেই কষ্ট পাচ্ছ। কষ্ট তো পাবেই, শত অন্যায় করলেও সে বীর ছিল। বীরকে যুদ্ধে আহ্বান করে হত্যা করাই উচিত ছিল। একটু থেমে ভেবে নিয়ে আবার বলি, কিন্তু এ তো তোমার হাতে নেই নবাবজাদা। নবাবের হাত কিছুটা ছিল, তার জন্য তিনি যথেষ্ট অনুতপ্ত। অবশ্য তোমার মন খারাপ হওয়া বিচিত্র নয়, কিন্তু এখন তোমার অভিজ্ঞতা সঞ্চয়ের সময়। নিজের যখন ক্ষমতা পাবে তখন যাতে এমন না হয় তাই দেখো। সিরাজ ছুটে এসে আমাকে শূন্যে তুলে নিয়ে নাচতে শুরু করে। একেবারে পাগল, সেই জন্যই তো এত ভালোবাসি। তুমি আমার লুৎফান্নিসা, তুমি না এলে এভাবে কে আমাকে সান্ত্বনা দিত? এবার নামিয়ে দাও। হাত ফসকে গেলে ভবিষ্যতে কে সান্ত্বনা দেবে? আমার হাত থেকে পড়ে যাবে? কেন, তোমার হাত থেকে কি কেউ পড়ে না? না, দেখবে। সিরাজ তার কাবা চাপকান সব খুলে ফেলে, খালি গায়ে শুধু একটা অন্তর্বাস পরে দাঁড়ায়। এভাবে সিরাজকেই প্রথম দেখলাম। বিস্ময়ে তাকিয়ে থাকি। কি সুন্দর বলিষ্ঠ, দেহের স্থানে স্থানে ক্ষতচিহ্ন, এক বীরত্ব ব্যঞ্জক সুষমা দান করেছে তাকে। কি দেখছো এমন করে? সিরাজ বলে। তোমাকে। ও, আর দেখো না, ফুরিয়ে যাব। সিরাজ হেসে তার পোশাক পরে ফেলে। এবারে বিশ্বাস হলো লুৎফা যে আমার হাত থেকে কেউ ফসকে যায় না? হুঁ। তৃপ্তিতে মন ভরে ওঠে। সিরাজের ক্ষণপূর্বের বিষণ্ণ মুখে এখন যে আনন্দের জোয়ার এসেছে, এ তো আমারই দান। মোহাম্মদের সঙ্গে সোফিয়ার শাদী হয়ে যায়। নবাব মহল থেকে তারা বিদায় নিয়ে অদূরে এক জায়গায় বাসা বাঁধল। সোফিয়া তবু মাঝে মাঝে এসে দেখা দিয়ে যায়। আমিই তাকে আসতে বলেছিলাম। মহলের বাইরের কিছু খবর জানার প্রয়োজন হয়ে পড়েছিল। শুনতে পাওয়া যায় সিরাজের সহচরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুনে বড় ভয় হয়। সে সরল বলেই আমার এত ভয়। খারাপ সহচরের হাতে পড়লে খারাপ হতে তার বেশি সময় লাগবে না। সে যে বাংলার পরবর্তী নবাব, এ বিষয়ে বড় বেশি সচেতন সে। তাই সেই রকম মর্যাদা দেখিয়ে তাকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়া সম্ভব। তার তোষামতকারীরা হয়তো সেই সুযোগই নিচ্ছে। সোফিয়া একদিন এসে মেহেদী নেশার খাঁ নামে একজনের কথা বলল। তার নাম সে অনেক কিছু বলে গেল। শুধু তার নামে নয়, আভাসে সিরাজের সম্বন্ধে এমন কতগুলি কথা বলল যা কখনো কল্পনা করিনি। মেহেদীর নেশার খাঁ যেই হোক না কেন, তোষামতের ব্যাপারে মোহাম্মদের চেয়েও শক্তিমান। মোহাম্মদকে সে কোণ ঠাসা করেছে বলেই সোফিয়ার সব আক্রোশ তার উপর। প্রস্তুত হই। সিরাজকে সামলাতে হবে। নবাব বংশের চিরাচরিত দোষগুলোর মধ্যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এখন সাবধান না হলে পরে আমাকে আফসোস করতে হবে। শরাব সে কোনোদিন পান করতো না, আজকাল তার মুখে গন্ধ পাই। ভেবেছিলাম শখ করে মাঝে মাঝে একটু আধটু খায়, কিন্তু সোফিয়ার কথা শুনে বুঝলাম ভালো রকম অভ্যাসে দাঁড়িয়েছে সিরাজের। কতটুকুই বা ক্ষমতা আমার? হারেমে বসে কি করে সামলাবো? অস্থির হয়ে উঠি। শুধু শরাব হলেও কথা ছিল, হারেমে তো বেগমের অভাব নেই। তবে কেন বাইরের দিকে নজর পড়ল সিরাজের? তার সরল মুখের দিকে চেয়ে কখনো তো মনে হয় না যে সে অমন হবে। কুসংসর্গ এইভাবে তাকে দিনের পর দিন নিচের দিকে টেনে নিয়ে যাবে। আর আমি তাই অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখব? বেগম সাহেবাকে বলে লাভ নেই, তিনি কোনো গুরুত্বই দেবেন না। স্নেহের নাতিকে ছেলেবেলা থেকে সংযম শিক্ষা না দিয়ে তিনিই এমন করে তুলেছেন। এখন তাকে কিছু বললে
তিনি তাঁর গাফিলতিকে ঢাকার জন্য ২-৫টা উপদেশ দিয়ে বসবেন। এ আমার অনুমান নয়, আর একদিন সামান্য একটা কথা বলতে গিয়ে আমি বুঝে ফেলেছি। অথচ তিনিই আমাকে তাঁর নাতির ভার দিয়েছিলেন সার্থক নবাব করে তুলতে। তাই যা কিছু করার আমাকেই করতে হবে, না পারলে নিজেকেই মাথা কুটতে হবে। কেউ সহায়তা করবে না। সিরাজকে স্পষ্টভাবে বলতে পারি, কিন্তু তাতে ফল অন্যরকম হবে। তাকে বাধা দেবার সামান্য চেষ্টা করলে সে আরো দুর্দান্ত হয়ে উঠবে, কারণ জীবনে সে কোনো কাজে বাধা পায়নি। রয়ে সয়ে ভেবেচিন্তে কিছু করতে না পারলে সব গোলমাল হয়ে যাবে। সিরাজের কথা ভাবে সে সময় নিদ্রাহীন রজনী অতিবাহিত করছি। সে সময় হঠাৎ এক নিদারুণ দুঃসংবাদ সমস্ত নবাব পরিবারকে ভেঙে চুরে দুমড়ে দিয়ে গেল। বেগম সাহেবা রুদ্ধ কক্ষে অনাহারে দিন কাটাতে লাগলেন। মহলের কারো মুখে হাসি নেই। নবাব আলীবর্দী হঠাৎ অতিমাত্রায় বৃদ্ধ হয়ে পড়লেন। শুধু ঘাসেটি বেগমের ঘরে কখনো কখনো হাসির আওয়াজ শোনা যেতে লাগলো। সিরাজের পিতা জৈনুদ্দিন হত হয়েছেন। পাটনার আফগানেরা তাঁকে কৌশলে হত্যা করেছে। খবরটা মুর্শিদাবাদে পৌঁছানোর পর থেকেই মহলের এই অবস্থা। সিরাজকে খুঁজে পাচ্ছি না, জানি না সে এখন কোথায় আছে। এ সময় তাকে আমার বড্ড প্রয়োজন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে পাগলের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে হয়তো। এ সময় তাকে যদি সান্ত্বনা না দিতে পারি, তবে আমি কিসের বেগম? আমার লুৎফা নামই মিথ্যে। খবর আসার পর ২ দিন কেটে গেল। সন্ধ্যার সময় বেগম সাহেবা তাঁর দরজা খুললেন। জারিয়ারা ছুটে গেল তাঁর কাছে। ঘাসেটি বেগমকেও যেতে দেখলাম সেদিকে। ভিড় দেখে আমি আর গেলাম না, ফিরে এলাম নিজের ঘরে। ঠিক সেই সময় সিরাজ এলো। শিথিল দেহখানা কোনো রকমের টানতে টানতে এনে পালঙ্কের ওপর ছড়িয়ে দিল। তার চোখ রক্তবর্ণ। ভাবলাম শরাব পান করে এসেছে, হয়তো পিতার মৃত্যু সংবাদ শোনবারও অবসর হয়নি তার। ভীষণ রাগ হলো। প্রশ্ন করি, কোথায় ছিলে ২ দিন? জবাব পাই না। আমার কথা শুনতে পেয়েছ? পেয়েছি লুৎফা। অবসন্ন কণ্ঠস্বর। শরাব নিয়ে পড়েছিলে তো, এদিকের খবর জানো? জানি। শরাব আমি খাইনি লুৎফা। আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। শরাব খাইনি অথচ এমন ভাঙা ভাঙা গলা কেন সিরাজের? তবে কি শোকে এমন হয়েছে? এত বড় ভুল হলো আমার। তার মুখের দিকে ভালোভাবে চেয়ে দেখি। সে মুখে দুঃখ, শোক আর বিষাদের ছায়া। নিজের টুঁটি চেপে ধরতে ইচ্ছে করলো। এ আমি কি করলাম? একবার ভালোভাবে চেয়ে দেখলাম না পর্যন্ত। সিরাজের কোলের মধ্যে মুখ রেখে ফুঁপিয়ে কেঁদে উঠি। কেঁদো না লুৎফা। সে আমার পিঠে হাত বুলিয়ে দেয়। আমাকে শাস্তি দাও। তুমি তো কোনো অন্যায় করনি লুৎফা। যে যেরকম তাকে সেরকম ভাবাই স্বাভাবিক। কিন্তু আমার এত বড় ভুল হলো কেন? তোমাকে চিনতে আমার ভুল হবে? ক্ষতি কি? আমাকে তুমি ভালোবাসো বলেই ভুল হয়েছে। অন্য বেগমদের ভুল হবার বালাই নেই। কিন্তু এখন কি করি লুৎফা? আমার যে কিছুই ভালো লাগছে না। ছি নবাবজাদা, ভেঙে পড়ছো কেন? যে আঘাত তুমি পেলে, নবাবরাই সেই আঘাত পায়। তুমি তো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের সুখ দুঃখ সাধারণ। তোমার সুখ যেমন অসাধারণ, দুঃখ তেমনি অসাধারণই তো হবে। তোমার বুক যেমন বিরাট, মন যেমন বিরাট, সহ্য শক্তিও তেমনি বিরাট হওয়া চাই। নইলে তুমি সিরাজ দৌল্লা কিসে? সিরাজের কোল থেকে মুখ তুলে দেখি সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। তার চোখে জল টলমল করছে। লুৎফা। তার বলার হয়তো অনেক কিছুই ছিল, কিন্তু আমার নামটুকু ছাড়া আর কিছুই সে উচ্চারণ করতে পারল না। বুঝলাম পৃথিবীতে আমার সবচাইতে প্রিয়জনকে কিছুটা সান্ত্বনা দিতে পেরেছি। এ ২ দিন কোথায় ছিলে নবাবজাদা? তোমাকে আমি খুঁজে খুঁজে হয়রান। রোশনীবাগে। একা ছিলে সেখানে? হ্যাঁ। রোশনীবাগে কি কোনো ঘর রয়েছে নবাবজাদা? একটা ছোট মতো আছে, কিন্তু আমি তো সেখানে ছিলাম না। তবে কোথায় ছিলে? একটা আম গাছের গোড়ায়। ২ দিন আম গাছের গোড়ায় বসেছিলে? হ্যাঁ লুৎফা। তুমি কি আমাকে পাগল করবে? ওতে আমাদের কষ্ট হয় না লুৎফা। আমরা যে যুদ্ধ করি, বরং ভালোই হয়েছে ওতে। শরীরের কষ্ট যতটা হয়েছে, তাতে মনের কষ্ট কিছুটা কমেছে। কিছু খাওনি তো ২ দিন? পাবো কোথায়?
তুমি শুয়ে থাকো, আমি এখন আসছি। কিমা সুররা সিরাজের প্রিয় খাদ্য নিজের হাতে নিয়ে এলাম। এসে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আহা, দুদিন ঘুমোয়নি, ঘুমোক একটু। কিন্তু একটু পরেই হঠাৎ সে জেগে উঠল। পেটে খিদে থাকলে ঘুমও হয় না। খানা এনেছো? এনেছি। দাও। সে সাগ্রহে খেতে শুরু করলো। একটা কথা বলবো নবাব দাদা? খাওয়া শেষ হয়ে আসার সময় প্রশ্ন করি। বলো। একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? পূর্ণ হবে তো? শুনিই না। এবার থেকে দুবেলা আমার কাছেই খাবে, কেমন? সিরাজ খাওয়া থামিয়ে কি যেন ভাবে। তার মুখে মৃদু হাসির তরঙ্গ খেলে যায়। বলে, আমাকে বন্দি করতে চাও লুৎফান্নিসা? যদি বলি তাই, ক্ষতি আছে? না লুৎফান্নিসা, সাধারণ বেগম নয়, সে আমার প্রাণের আধখানা। তার হাতে বন্দি হব, এতে ক্ষতি কি, বরং লাভ। প্রার্থনা মঞ্জুর হলো তো? আমার চোখের পাতা ভিজে ওঠে। হুঁ। কিন্তু একেবারে রাশ টেনে ধরো না বেগম সাহেবা, ছিঁড়ে যাবার সম্ভাবনা। আমি জানি না বাপজাদা, একেবারে রাশ টেনে ধরার মতো মূর্খ আমি নই। তাহলে এক্ষুনি মেহেদী নেশার খাঁয়ের সঙ্গে মিশতে মানা করে দিতাম। সে চমকে আমার দিকে দৃষ্টি ফেলে, তারপর হঠাৎ হেসে ওঠে। তুমি বুদ্ধিমতী লুৎফা। আমি সে কথা জবাব না দিয়ে শুধু হাসি। সিরাজের মা আমিনা বেগম মুর্শিদাবাদে চলে এলেন। সিরাজের ভাই একরামউদ্দৌলাকে নওয়াজিজ মোহাম্মদ খাঁ পুত্র হিসেবে গ্রহণ করলেন। নিঃসন্তান নওয়াজিজের বুভুক্ষ প্রাণ শীতল হলো এতদিনে। জীবনে এই প্রথম তিনি ঘাসেটি বেগমের মতের বিরুদ্ধে গেলেন। একরামকে পুত্র হিসেবে নেওয়ার ইচ্ছা ঘাসেটির আদৌ ছিল না। সে নারী, কিন্তু নারীর সব কয়টি গুণ তার মধ্যে স্ফুটিত হয়নি। তার নারীত্বে মাতৃত্বের স্থান নেই, বন্ধুত্বের স্থান নেই। সে শুধু প্রিয়া হতে চায়। প্রথমে সে নওয়াজিজ খাঁর প্রিয়া ছিল, এখন নওয়াজিজ পুরনো হয়ে গিয়েছে। অতি পরিচিত পুরুষের কাছে প্রিয়া হবার রোমাঞ্চ থাকে না। তাই বেগম হয়েও সে খাঁ সাহেবকে এড়িয়ে চলে। এখন সে হোসেন কুলি খাঁর প্রিয়া। সম্ভবত হোসেন কুলি খাঁও পুরনোর দলে যেতে বসেছে। হাবভাব দেখে তাই মনে হয়। সেদিন আর একজনকে দেখলাম, মীর নজর আলী তার নাম। সঠিক না জেনে বলতে ভরসা হয় না, তবু মনে হয় ঘাসেটি নতুন টোপ ফেলেছে। মীর নজর আলী ঘাসেটির চারের নতুন মাছ। দেখতে হবে কতদূর গড়ায়। কিন্তু তার আগে একটা ভীষণ ব্যাপার সংঘটিত হতে দেখে আমি স্তম্ভিত হলাম। কি করব ভেবে পেলাম না। অথচ আমি আর জারিয়া নেই, আমি বেগম। নবাব বংশের মঙ্গল, নবাব মহলের পবিত্রতা রক্ষার এক বিরাট দায়িত্ব আমার রয়েছে। ঘাসেটি বেগম হলেও না হয় এড়িয়ে যেতে পারতাম, কিন্তু ও যে ঘাসেটি নয়। এ এমন একজন যার কথা বলতে লজ্জায় আমার মুখ বন্ধ হয়ে আসছে। কিন্তু কি করব, কর্তব্য বড় কঠিন জিনিস। মাঝে মাঝে এখনো গিয়ে দাঁড়াই সেই গবাক্ষের সামনে। কাটরার আজান ধ্বনি শুনি, বেশ লাগে। সেদিনও দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে ফুলের গন্ধ ভেসে আসছিল। একটু অন্যমনস্কই ছিলাম। হঠাৎ পদশব্দ কানে এলো। কে যেন এদিকেই এগিয়ে আসছে। জারিয়া সুলভ ভীতি আমার আর নেই, তাই নিশ্চল দাঁড়িয়ে রইলাম। হোসেন কুলি খাঁ। হ্যাঁ, তিনিই আসছেন। সরে যেতে হলো। আমি বেগম, পর্দা নাসিন। পরপুরুষের সামনে মুখ দেখানো বাধা। বেগম মহলের সঙ্গে বোরখা থাকে না, এখানে পুরুষের প্রবেশ নিষেধ, তাই আড়ালে গেলাম। হোসেন কুলি খাঁর ওপর মনে মনে ভীষণ রাগ হলো। তাঁর এই চৌর্যবৃত্তিই বোধহয় তাঁর চরিত্রের একমাত্র দুর্বলতা। কিন্তু তিনি আবার এখানে কেন? তিনি না জানলেও ঘাসেটি বেগম তো জানে তাদের নোংরামি আমার চোখের সামনেই ঘটেছে। ঘাসেটি আর যাই হোক মূর্খ নয়, বরং সে ভীষণ চতুর। সে কখনো আর এদিকে আসবে না। কৌতূহলে উদ্গ্রীব হয়ে সে অন্ধকার গোপন জায়গাটিতে দাঁড়িয়ে থাকি। হোসেন কুলি খাঁ গবাক্ষের সামনে এসে থেমে গেলেন। চোরের মতো এদিক ওদিকে তাকান। তার মতো পুরুষের এই রকম চাহনি দেখে আমার কষ্ট হয়। একটু কৌতূহল যে অনুভব না করি তা নয়।
মনে মনে প্রস্তুত হই, ঘাসেটি আসার আগেই সামনে গিয়ে দাঁড়াতে হবে। তার পশুত্ব বোধহয় চতুরতাকে জয় করেছে, তাই একই জিনিস বারবার ঘটতে চলেছে। লঘু পদশব্দ ভেসে আসছে। আসুক, একেবারে কাছে আসুক। হোসেন কুলি খাঁ সামনে দাঁড়াক, তারপরে আত্মপ্রকাশ করব। ভেবেছে বেগম হয়ে আমি বুঝি ঘর ছাড়ি না, কিন্তু আমি শুধু বেগম নেই, আমি লুৎফা। আজ একটা চূড়ান্ত পরিণতি দেখে আমি নিশ্চিন্ত হব। ঘাসেটি মুক্তোর মালা দিয়ে আমার ভেতরের মানুষটাকে কিনতে পারবে না। ওর কাছে আমার দেওয়া কথারও কোনো দাম নেই। কিন্তু এ কি? ঘাসেটি তো নয়। আমি কি স্বপ্ন দেখছি? চোখের ভুল নয় তো? বারবার চোখ রগড়াই। না, ভুল নয়। সিরাজ জানানি আমিনা বেগম এগিয়ে আসছেন। তাকে দেখে হোসেন কুলি খাঁর মুখে হাসি ফোটে। আমিনা বিবির মুখেও হাসি। ছি ছি, তার এই জঘন্য মনোবৃত্তি! আত্মহত্যা করতে ইচ্ছে হলো। চোখ বন্ধ করি। না না, কিছুতেই দেখতে পারবো না, মরে গেলেও নয়। এই মুহূর্তটুকুর মধ্যেই বোধহয় এতদিন বেঁচে ছিলাম আমি না। পুরুষের গম্ভীর স্বর। ঘাসেটিও এই কথা বলতো নিশ্চয়। ছি ছি, কি যে বলো তুমি! ঠিকই বলছি, পুরুষদের আমি চিনি। আমাকে তুমি চেনোনি এখনো। ঘাসেটি বেগম আমার প্রভু পত্নী। তাঁর সঙ্গে এ সম্পর্ক হবে কেন? আমার সঙ্গেও তোমার সম্পর্ক সমানে সমানে নয় হোসেন কুলি খাঁ। কিছুক্ষণ চুপচাপ। হোসেন কুলি খাঁ নিশ্চয় আহত হয়েছে আমিনা বিবির কথায়। দিলটাই আদত জিনিস আমিনা। ভালোবাসা কখনো সম্পর্ক বাছে না, শুধু ঘাসেটি বেগম ছাড়া, তাই না? 3 সন্তানের জননী আমিনা বেগমের গলায় কিশোরীর খিলখিল হাসি শুনে আমার গায়ে জ্বালা ধরে। আর শুনতে ইচ্ছে হয় না। এরপর যে কোনো শব্দ কানে এলে আমি মূর্ছা যাব। আমি ধরা পড়ে যাব। 2 হাত দিয়ে 2 কান চেপে ধরে বসে পড়ি। চোখ বন্ধ করি। বহুক্ষণ কেটে যায়। ধীরে ধীরে চোখ মেলি। কেউ নেই। দুজনে চলেই গিয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম বেগম সাহেবাকে আজই বলতে হবে সব। এর পরেও মুখ বুজে বসে থাকার অর্থ সর্বনাশ ডেকে আনা, এবং এই সর্বনাশের জন্যে মূলত আমিই দায়ী হব। বেগম সাহেবার ঘরে প্রবেশের আগে একবার আমিনা বিবির ঘরে যেতে ইচ্ছে হলো। সিরাজ জননীর কাছে আমি প্রায়ই যাই। তিনি আমাকে স্নেহের চোখে দেখেন। এ সময় তাঁর কাছে গেলেও কোনো সন্দেহের ছায়াপাত হবে না তাঁর মনে। কিন্তু ঘরের সামনে গিয়ে থেমে যেতে হলো। ভেতরে তিনি একা নেই। ঘাসেটি বেগমের গলা ভেসে আসছে। মনে হলো চড়া গলায় ঘাসেটি কি যেন বলছে আমিনা বিবিকে। বেগম হয়েও লুকিয়ে শোনার লোভ সংবরণ করতে পারলাম না। এসেই খেলা শুরু করেছিস আমিনা? ছেলেবেলার অভ্যাস এখনো যায়নি দেখছি। কি করে যাবে, তোর কাছেই যে হাতে খড়ি। মুখ সামলে কথা বল। তোর মতো বংশের মুখে চুনকালি দিইনি কোনোদিন। কানে তো অনেক কিছুই ভেসে যেত। মুর্শিদাবাদ থেকে পাটনা বড় কম দূর নয়। অত দূরে ভাসতে ভাসতে গিয়ে খাঁটি সংবাদই পৌঁছত, মিথ্যেটুকু হাওয়ায় মিলিয়ে যেত। চুপ কর। ঘাসেটি চেঁচিয়ে ওঠে। ভয় দেখাচ্ছিস কাকে? নবাব আলীবর্দীর মেয়েকে? বাংলার ভবিষ্যৎ নবাবের মাকে? আমিনা বিবি হি হি করে হাসেন। পরবর্তী নবাব সিরাজ নয়, নওয়াজিস। ও তাই নাকি? তবু তো নওয়াজিস মরলে একরাম নবাব হবে। একরাম তোর ছেলে নয়, আমার। ঘাসেটিকে তুই চিনিস না আমিনা। কিরকম ভয়ঙ্কর হতে পারি সে ধারণা তোর নেই। হাজার ভয়ঙ্কর হলেও আমার পা অব্দি পৌঁছতে পারবি না ঘাসেটি। বেশ, দেখা যাবে। আজই নবাবকে বলবো তোর সঙ্গে হোসেন কুলি খাঁর সম্বন্ধ। আমিও বলবো যে এতদিন সে আমার টানে বেগম মহলে ঘোরাফেরা করতো না। নবাব সে কথা বিশ্বাস করবেন না। এবার আমি ভেতরে ঢুকি, দুজনেই অপ্রস্তুত হয়ে আমার আকস্মিক প্রবেশে।
আমিনা বিবি স্বাভাবিক গলায় বলেন, কি খবর লুৎফা, হঠাৎ এ সময় যে? বাইরে দিয়ে যাচ্ছিলাম, আপনাদের ঝগড়া শুনে চলে এলাম। ঝগড়া শুনতে পেয়েছ? ঘাসেটি বেগম উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে। সামান্য শুনেছি। কি শুনেছ? আমিনা বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ান। আপনার শেষ কথাটুকু শুনেছি। হোসেন কুলি খাঁ এতদিন আমার টানে বেগম মহলে ঘোরাঘুরি করত না। আমিনা বেগমের মুখ মৃতের মতো রক্তশূন্য হয়ে যায়। তিনি মাটিতে বসে পড়েন। ঘাসেটির চোখে নিদারুণ আতঙ্ক। ঘরে বিন্দুমাত্র শব্দ নেই। জাদুবিদ্যায় সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছে যেন, হৃদকম্পন পর্যন্ত। শুধু বাতিগুলো নিঃশব্দে পুড়ে চলেছে। বাতির ওপর পতঙ্গ উড়ে এসে পড়ছে। তারা মৃত অবস্থায় নিচে গালিচার উপর ঝরে পড়ে। দু চারটে আমিনা বিবির কোলের ওপর গিয়ে পড়ছে। আমি স্তব্ধতা ভঙ্গ করি। সোজা ঘাসেটি বেগমের দিকে দৃষ্টি নিবদ্ধ করে কণ্ঠস্বরে বজ্রকঠিন দৃঢ়তা এনে বলি, হোসেন কুলি খাঁ যে চোরের মতো বেগম মহলে বহুদিন থেকে ঘোরাফেরা করেন, তার প্রধান সাক্ষী আমি। একথা আপনি জানেন ঘাসেটি বেগম। শুধু ঘোরাফেরা নয়, আরো অনেক কিছু তিনি করেন, যার একটা কথা নবাবের কানে গেলে হোসেন কুলি খাঁর মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু আজ জানি আপনার ঝগড়া আর মন কষাকষি, তারও প্রধান সাক্ষী আমি আবার হলাম। এ আমার দুর্ভাগ্য। ঘাসেটি বেগম, সেদিন আপনাকে যেখানে ছিন্ন ভিন্ন পোশাকে পড়ে থাকতে দেখে আমি তুলতে গিয়েছিলাম, ঠিক সেইখানেই আর এক নাটকের অভিনয় হয়ে গেল কিছুক্ষণ আগে। এর গোড়াপত্তন হয়তো কিছুদিন আগে থেকেই হয়েছে, যার জন্য আপনি অস্থির হয়ে উঠেছেন। কিন্তু আজ ঠিক কি ঘটেছে তা আপনি জানেন না। আজ খাঁ সাহেবকে আবার সেখানে দেখে প্রথমে আমি অবাক হয়েছিলাম। আপনার চতুরতা সম্বন্ধে মনে মনে সংশয় উপস্থিত হয়েছিল, কিন্তু সংশয় দূর হলো আমিনা বিবিকে দেখে। আমিনা বিবি বহুদিন এখানে ছিলেন না, তাই ওই নির্জন স্থানে যে আমার রীতিমতো যাতায়াত আছে এ কথা তিনি জানতেন না। কিন্তু হোসেন কুলি খাঁকে অন্তত আপনার বলে দেওয়া উচিত ছিল। কথা শেষ হতে দেখি ঘাসেটি বেগম হিংস্র দৃষ্টিতে আমিনা বিবির দিকে চেয়ে রয়েছে, আর আমিনা বিবি ধীরে ধীরে গালিচারের ওপর গড়িয়ে পড়েন। অপরিসীম লজ্জা আর আঘাতে তিনি মূর্ছা গিয়েছেন। সব কথা না বলে আমার উপায় ছিল না। শুধু এখানেই নয়, বেগম সাহেবাকেও বলতে হবে। প্রতিকার চাই। দুই বোনই মরিয়া। ছেলেবেলা থেকে পাকানো অভ্যাস আবার পথ খুঁজে পেয়েছে। আমিনা বিবিকে ধরে তুলুন ঘাসেটি বেগম, আমি বলি। আমি পারবো না, সে রাগে ফুলতে থাকে। আপনি আমিনা বিবিকে সুযোগ দিয়েছেন। হোসেন কুলি খাঁ এখানে এমনিতে আসতেন না কখনো। বেশ বেশ, আমি বেগম সাহেবার ঘরে যাচ্ছি। মাকে এসব কথা বলবে? নিশ্চয়ই বলবো। প্রতিজ্ঞার কথা তোমার মনে নেই? সে প্রতিজ্ঞা এখানে খাটে না। তাছাড়া আমিনা বিবি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাননি। কিন্তু আমিনার কথা উঠলে আমার কথাও কি উঠবে না? তা উঠবে বই কি। লুৎফা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। না, আপনাদের স্পর্ধা সীমা ছাড়িয়েছে, সেটা বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আমিনা বিবি ধীরে ধীরে উঠে বসেন, আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলেন, তুমি এসব কি বলছো লুৎফা? আমি বেগম সাহেবার কাছে যাচ্ছি হোসেন কুলি খাঁর সম্বন্ধে একটা ব্যবস্থা করতে। ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। ঘাসেটির মতো দৃঢ়তা তার নেই। উঠে এসে আমার হাত দুটো চেপে ধরে বলেন, আমার ছেলের বেগম তুমি, তবু তোমার কাছে আমি ক্ষমা চাইছি। মাকে এসব কথা বলো না। একে তো লজ্জায় তোমার কাছে মুখ দেখাতে পারছি না, তারপর মায়ের কানে গেলে আমায় আত্মহত্যা করতে হবে। তার কথায় আমি দিশেহারা হয়ে পড়ি। মুহূর্তে আমার সমস্ত দৃঢ়তা কোথায় ভেসে যায়। তিনি যে সিরাজের মা। বলো লুৎফা, বলবে না মাকে? বলো, কথা দাও। বেশ, কথা দিলাম। আমি ছুটে বার হয়ে যাই। পেছনে চাইতে পারি না, জানি তাহলে ঘাসিটির বিদ্রূপের হাসি আমার চোখে পড়বে। তবু বেগম সাহেবার ঘরের দিকেই যাই। মনে মনে ভাবি, আমার প্রিয় অতি পরিচিত জায়গাটিতে আর কখনো দাঁড়াবো না। একসময় যা আমার একমাত্র আশ্রয় আর সান্ত্বনার স্থল ছিল, আজ তা আমার মন আর জীবনকে এক জটিল ঘূর্ণাবর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। বেগম সাহেবা তেমনই বসে রয়েছেন, তাকিয়ার ভর দিয়ে বাঁ হাতের কনুইয়ের ওপর রাখা সমস্ত শরীরের ভার। কপালে সেই চিরপরিচিত চিন্তার রেখা। বয়সের জন্য সে রেখা আরো গভীর, আরো প্রকট। আমাকে দেখে তিনি বলে উঠলেন, এত তাড়াতাড়ি তুমি কি করে এলে লুৎফা?
কেন বেগম সাহেবা? তাঁর কথায় অবাক হই। হামিদাকে তো এক্ষুনি পাঠালাম। সে আমার কাছে গিয়েছে? হ্যাঁ, দেখা হয়নি। আমি ঘরে ছিলাম না। ঘাসেটির ঘরে ছিলে বুঝি? না, আমিনা বেগমের ঘরে। আমিনার ঘরে কখন গিয়েছিলে? কিছুক্ষণ আগে। ঘাসেটি বেগমও সেই ঘরেই আছেন। তা কি করে হবে? তার তো সেখানে থাকার কথা নয়। বেগম সাহেবার উক্তিতে শ্লেষ। এভাবে এই প্রথম তাঁকে কথা বলতে শুনলাম। আমি চুপ করে থাকি। এমন কিছু ঘটেছে যা তাঁর মতো স্থির বুদ্ধিসম্পন্না নারীকেও বিচলিত করে তুলেছে। কি বলবো ভেবে পাই না। লুৎফা, একদিন যে পুরুষটির কথা তুমি আমাকে বলেছিলে, এতদিনে তার পরিচয় পেলাম। যদিও আগে আন্দাজ করেছিলাম, আজ নিঃসংশয় হলাম। আমি কেঁপে উঠি। নিজেকে যতটা সম্ভব সংযত রেখে বলি, কোন পুরুষ বেগম সাহেবা? যাকে হারেমে ঘোরাফেরা করতে দেখে আমার কাছে ছুটতে ছুটতে এসে কিছু বলতে গিয়েও সেদিন বলতে পারোনি। কে সে? হোসেন কুলি খাঁ। কার লোভে আসে জানো? দাসী বাঁদিদের লোভে নয়, অন্য কোনো বেগমের লোভেও নয়। আসে আমারই গর্ভের এক কলঙ্কিনীর আদেশে তার মনোরঞ্জন করতে। ঘাসেটি এখন আমিনার ঘরে? তা তো হতে পারে না। আমার হিসেবে কি তবে ভুল হলো? হিসেব তার মস্ত ভুল হয়েছে, কিন্তু সে কথা বলি কি করে? এই মুহূর্তে যে কথা দিয়ে এলাম আমিনা বেগমকে, বেগম সাহেবের আর কতটুকুই বা জানেন? আসল ঘটনা শুনলে তিনি কি করবেন ভাবতেও ভয় করে। আপনি কি করে জানলেন বেগম সাহেবা? তুমি কি ভেবেছ তুমি না বললে আমি জানতে পারবো না? আমাকে যেন ধমক দেন তিনি। আমি তো জানতে পারিনি। মিথ্যে কথা, অনেক আগেই তুমি জানতে পেরেছিলে, সংকোচে বলতে পারোনি। এই সর্বনাশা সংকোচ ভালো নয় লুৎফা। বেগমদের কাছে সংকোচের স্থান নেই। বেগম সাহেবার দুই হাঁটু ধরে আমি কেঁদে ফেলি। কেঁদো না। তোমার অসুবিধা আমি জানি, কিন্তু যারা খারাপ তারা খারাপই। তাদের জন্য কোনো দ্বিধা মনে স্থান দেওয়া অন্তত সিরাজের বেগমের শোভা পায় না। যে সিরাজ একদিন মাসনাদে বসবে। বেগম সাহেবা, মুখ তুলে বলি। হ্যাঁ বলো। আরো অনেক কিছু জানো তো? জানি, কিন্তু আমার একটা প্রার্থনা আছে। বলো। যার সম্বন্ধে আজকে আপনাকে বলবো তিনি যেন কোনোদিন টের না পান যে তাঁর কথা আপনি জানেন। বেশ, তাই হবে। আমিনা বেগমকে কথা দিলেও সে কথার মূল্য রাখতে পারলাম না। আমি যে সিরাজের বেগম। মহলের মঙ্গল, রাজ্যের মঙ্গল, সবার মঙ্গল দেখাই যে আমার কর্তব্য। যা যা দেখেছি একে একে সব বলে গেলাম। আজকের আমিনা বেগমের ঘটনাও বাদ দিলাম না। আমার কথা শুনে বেগম সাহেবা অস্থির হয়ে পায়চারি শুরু করলেন। মাঝে মাঝে দুই হাত মুঠো করে শূন্যে তুলে আস্ফালন করেন, আবার কখনো আপন মনেই চেঁচিয়ে ওঠেন। স্তব্ধ আতঙ্কে আমি ঘরের এক কোণে স্থাণুর মতো দাঁড়িয়ে থাকি। তুমি আমাকে দিয়ে বড় কঠিন প্রতিজ্ঞা করিয়ে নিয়েছ লুৎফা, এ তোমার উচিত হয়নি। তিনি দাঁতে দাঁত ঘষে বলেন, যেন তাঁর সমস্ত আক্রোশ আমার ওপর। কি করব, উনি যে নবাবজাদার মা। চিৎকার করে ওঠেন তিনি। মা? কে মা? কার মা? এককালে গর্ভে ধরেছিল বলেই মা? খাসা। অতিমাত্রায় উত্তেজিত হবার পর বেগম সাহেবা কেমন ঝিমিয়ে পড়েন, ধপাস করে পালঙ্কের ওপর বসে পড়েন। আমি ধীরে ধীরে ঘরে চলে আসি। সবার অজ্ঞাতে বারুদের স্তূপে আগুন দিয়ে এলাম। কয়দিন ধরে সিরাজ বড্ড বেশি শরাব খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম নবাব আলীবর্দী তাকে পাটনার শাসনভার দিয়েছেন বলে সে আনন্দ করছে। এই বয়সে এত বড় মর্যাদা তো যার তার ভাগ্যে হয় না। তার উপর সহকারী হিসেবে সে পেয়েছে রাজা জানকীরামের মতো লোককে। জানকীরাম ইতিমধ্যেই পাটনা রওনা হয়ে গিয়েছেন। সিরাজকে নবাব ছাড়েননি, কবে ছাড়বেন জানি না। আজও মাতালের মতো টলতে টলতে সে আমার ঘরে এলো। তবু যা হোক, সে তার কথা রাখছে। দুবেলা আমার কাছে এসে খানা খেয়ে যাচ্ছে। তবু যেভাবে শরাবের পরিমাণ বেড়ে চলেছে, তাতে কতদিন সে তার কথা রাখতে পারবে জানি না। সে যতক্ষণ আমার কাছে থাকে মনের দুঃখ মনে চেপে রেখে সব কিছু করে যায়, কিন্তু সে চলে যাবার সঙ্গে সঙ্গে আর থাকতে পারি না। কান্নায় ভেঙে পড়ি। নবাবের বেগমদের ভাগ্য কি এরকম হতেই হবে? আলীবর্দীর বেগম কি তাহলে সৃষ্টি ছাড়া?